সাবজেক্টের প্রশ্ন হতেও পারে নাও পারে, এও শুনে রেখে দেবো। অনেক সময় দেখা যায় ওরা সাবজেক্টের বাইরে প্রশ্ন করলো, কেমন তুমি আজকে কত নম্বর বাসে এসছো, আরে তুমি যা বলবে সেটা ঠিক, কেউ কি জেনে বসে আছে তুমি কোন নম্বর বাসে এসছো? কেউ গোল জামা, অনেক আর গোল জামা পা পর্যন্ত পরে ভিতরে লুঙ্গি পরে চলে গেল। আমার আমি কথা বলছি, আমি যা বলছি তো মনে করো না যে স্যার এমনি বলছি, হয়তো তার সাবজেক্টের বিষয়ে একটা কোশ্চেনও না হতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আপনি স্যার, ভালো ভালো আছেন? আছি। যাক, আমাদের স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমরা যারা পাশ করেছো সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দয়ায় তিনি আমাদেরকে এই জায়গায় নিয়ে এসছেন। এখনও চ্যালেঞ্জ বাকি রয়েছে, বাকি চ্যালেঞ্জটুকু আমাদের পূরণ করতে হবে। তো আমি তোমাদের সবাইকে আরেকবার ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের শিক্ষকের আসনে বসা, এটাই আমাদের দোয়া রইল। বক্তব্য হলো এই, দুটো জিনিস আমাদের সামনে ক্লিয়ার হওয়া দরকার। তা হলো যারা 5 to 8 বা 1 to 4, 1 to 4 টেট ঠিক আছে, তো 5 to 8টাও টেটের মতন রেখে দিয়েছে। যদিও এখনও গভর্নমেন্ট কোনো সিদ্ধান্ত কমিশন করেনি, কিন্তু বলেছে আর কি এটা টেটের মতন আর একবার মেন পরীক্ষা হবে। বড় অবাক এবং আশ্চর্যের, যেহেতু যে কোশ্চেনগুলো যা সিলেবাস দিয়েছিল তো কমপ্লিট সিলেবাস, মানে কমপ্লিট সিলেবাস পড়ার পরে পরীক্ষা দিয়ে আমরা উত্তীর্ণ হলাম, আবার যদি বলে মেন পরীক্ষা হবে 5 to 8, এটা এটা খানিকটা আশ্চর্যের। যদিও কমিশন বলছে আমরা এখনও সিদ্ধান্ত নিতে উঠতে পারিনি, আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য চেষ্টা করছে। তৃতীয় কথা হলো, কতদিন পর্যন্ত এইভাবে এরা ঝোলাবে আমি জানি না, কোনো ওরা গাইডলাইন দিতে পারছে না এখনও। এবং যারা মেন পরীক্ষা দিয়ে যদি দেয় 5 to 8, তো মেন পরীক্ষা সিলেবাস কী হবে, সেই সিলেবাসও রিলিজ করেনি না, ওদের কাছে নেই সিলেবাস, ওদের কাছে এখনও পর্যন্ত কোনো গাইডলাইন নেই, কোনো সিলেবাস নেই। একটা চরম মানে দুশ্চিন্তার মধ্যে আমাদের ফেলে রেখেছে। এখন দুটো বিষয়, যারা আমরা 9-10-এ পাশ করেছি, তাহলে আমাদেরকে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে হবে। আর যারা 5 to 8 তারাও ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেব, হতে পারে ডাইরেক্ট ইন্টারভিউ হতে পারে, আবার এমনও হতে পারে আর একবার মেন পরীক্ষা নিতেও পারে। এই দুইয়ের মাঝে আমাদের ফেলে রেখেছে। তো এখন থেকে আমাদের ইন্টারভিউর প্রস্তুতি নিতে হবে। এ বিষয়ে তোমাদের কার কী ব্যক্তিত্ব মতামত রয়েছে বা কি শুনেছো বুঝেছো, এক এক করে একটু বলো দেখি, তারপর আমি বলছি। এক এক করে বলবে কি শুনেছো, কি বুঝেছো বা কি চিন্তা ভাবনা করছো, একটু প্রত্যেকের নিজের ব্যক্তিগত মতামত পেশ করো। বলো যে যে শুনেছো, বলো, শুনো, আমার কথা শুনছো? জি স্যার, কিন্তু আপাতত আমি কিছু শুনি নাই, কোনো বিজ্ঞপ্তিও পাই নাই, কিছু শুনিও নাই। হুম, বেশ। আর কেউ কিছু শুনেছো? কারোর কাছে কোনো নিউজ আছে কি? নেই। আসলে আমি যারা চেষ্টা করেছি, অলরেডি কন্ট্যাক্টে আছি আমি, তো ওরা আমাদের কাছে কোনো ক্লারিফিকেশন দিতে পারছে না, কোনো গাইডলাইন দিতে পারছে না যে কী হবে কী হবে না। তো চরম একটা দুশ্চিন্তার মধ্যে রেখেছে। ইনশাল্লাহ তারপরেও ইনশাল্লাহ আমরা এই চ্যালেঞ্জ তীর্ণ হব, ওভারকাম করবো ইনশাআল্লাহ। তো আমি আজকে তোমাদের অন্তত কিছু কথা বলি ইন্টারভিউ সম্পর্কে, কেমন? তোমার কী মতামত?
5-8 দে স্যার, 5-8 সম্ভব। 5 to 8 এর কথা বলছি। 5 to 8 সম্পর্কে যে হতে পারে এইটাই শেষ পরীক্ষা, ইন্টারভিউ ডাইরেক্ট হতে পারে, যেমন 9 to 10। আবার এমনও হতে পারে আরেকবার পরীক্ষা নেবে, মেন পরীক্ষা, তারপরে ইন্টারভিউ হবে যারা পাশ করবে। এই দুইয়ের মাঝে 5 to 8কে রেখেছে। ক্লিয়ার আমার কথা? আসসালামু আলাইকুম আবু সালাম বলো। স্যার, বলছিলাম যে আপার প্রাইমারি টেট পাস করার পরে তো মেন এক্সাম হবে, এটা তো লেখা আছে স্পষ্ট। লেখা এর আছে, এর মানে হবে? হ্যাঁ লেখা আছে বলতে লিখেছে, ওটাই ওদের আমি জিজ্ঞাসা করলাম যে আপনি যে লিখেছেন 5 to 8 মেন পরীক্ষা হবে, এই যে সিলেবাস দিয়েছেন, যে সিলেবাসে এরা পরীক্ষা দিল, তো এটা তো কেবল টেটের পরীক্ষা না, এই যে আপনারা দিয়েছেন এত লম্বা সিলেবাস, এটা তো মেন মেন হয়ে গেল। বলছে তখন একটা আলোচনা চলছে আমাদের মধ্যে, এ হতে পারে যে ওরা 5 to 8 হলো ডাইরেক্ট ইন্টারভিউ করাতেও পারে, আবার পরীক্ষা নিতেও পারে, তো পরীক্ষা নেওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, তাছাড়া ওরা তো বলেছে যে জানুয়ারির শেষের দিকে নিবে আর কি। জি জি। পরীক্ষা জানুয়ারির নিলে শেষে সিলেবাসটা কি হবে? এবার পরীক্ষা নিলে কিভাবে নেবে, ওদের কাছে কোনো গাইডলাইন নেই, ওইটা তো বলছি, ওদের কাছে কোনো মানে এই গাইডলাইন নেই, ওদের কাছে এখনো কোনো সিলেবাস নেই। আর কবে নেবে তারও কোনো মানে কি বলতে পারছে না। স্যার একটা আনুমানিক ডেট বলে দিয়েছে ওই বিজ্ঞপ্তিতে, ওই জানুয়ারির লাস্ট হ্যাঁ উইকে লাস্ট ওই এইরকম তো, হতে পারে। ওটা আনুমানিক, ওটা কোনো ওদের এখনো এ হয়নি। এই যে জানুয়ারি লাস্ট কিংবা ফেব্রুয়ারি ফার্স্টে হবে, তাহলে তার তো সিলেবাস দিতে হবে। ছাত্ররা কি নিয়ে এই পড়বে? সিলেবাসে কি আর হবে না? হ্যাঁ এই সিলেবাসে কি আর হবে না? এই যে সিলেবাসটা আছে এই সিলেবাসে কি আর একই পরীক্ষা হবে সিলেবাসে না? দুবার পরীক্ষা করে হয়, একই সিলেবাসে দুবার পরীক্ষা করে হয়। যা সিলেবাস ছিল তো সব তো আমাদের ঢেলে দিয়েছে, আবার ওইটাই কি বলছি, সিলেবাস আর এই নতুন করে? বক্তব্যটা আমি ওদের বললাম যে আমাদের একই এই কোশ্চেন সবারই, সিলেবাস যা দিয়েছে আমাদের এত লম্বা সিলেবাস, আবার নতুন কি দেবে? যাই হোক, আমরা এখন আমাদের মতো। হ্যাঁ স্যার, আচ্ছা ইন্টারভিউটা সম্পর্কে কিছু 9 10 যারা পাস করেছো কজন আছে এখানে বলো তো, হাত তুলে মানে বলো তো, ঠিক আছে 9 10 পাস করেছো কজন আছো? নাইন টেন বলো। বলো। 9 10 যারা পাস করেছো কতজন আছো? স্যার হাত তুলেছে স্যার, তার আপনার হচ্ছে 9 জন স্যার। প্রায় 8 9 জন হচ্ছে স্যার। 8 9 জন হচ্ছে। যারা এখানে জয়েন করি তার মধ্যে মোট জয়েন কতজন? মোট জয়েন কতজন? এর মধ্যে স্যার আবার অ্যারাবিক অ্যাডভান্স অ্যারাবিক দুটোই আছে স্যার। হ্যাঁ, তারা অ্যারাবিক আর তারা অ্যাডভান্স অ্যারাবিক একটু পার্থক্য হলে ভালো হতো মনে হচ্ছে। 60 জন। আচ্ছা অ্যারাবিক কারা, অ্যাডভান্স অ্যারাবিক কারা? অ্যারাবিকের আগে হাত তুলুন, তারপর অ্যাডভান্স অ্যারাবিক করবে, তাহলে বুঝে সুবিধা হবে। অ্যারাবিকে দাও কি, অ্যারাবিক দিকে অ্যারাবিক কারা আছো? ভিডিওগুলো অফ করুন না, আপনারা ভিডিওগুলো অফ করুন। প্রত্যেকের যে ভিডিও সব খুলে ভালো হয়। ঠিক আছে, আমরা পরবর্তীকালে আমাদের সামিউল আমাদের থেকে যে টেকনিশিয়ান আছে, ও পরে আমাদের সঙ্গে আলোচনা করে দেখে নেবে, আলাদা গ্রুপ করবে, 5 to 8 কারা আছে, অ্যাডভান্স অ্যারাবিক কারা আছে, 9 10 কারা আছে, সব তো করলে বলো। তো আজকে বেসিক কিছু কথা বলি ইন্টারভিউ নিয়ে। বেসিক কিছু কথা বলি। ইন্টারভিউর বুনিয়াদ হলো কনফিডেন্স। তুমি কতটুকু কনফিডেন্ট এটা দেখা হবে। তুমি যখন ইন্টারভিউ যাচ্ছ, ইন্টারভিউতে বসছো,
তোমার প্রত্যেকটা জিনিস ফলো করা হবে। তোমার পোশাক, তোমরা হয়তো বুঝবে না, অনেকে বুঝতে পারবে না যে আমার কী কী ফলো করা হচ্ছে। যারা ইন্টারভিউ নেয়, তো প্রথম তার অ্যাটিটিউড কেমন, সে তার বিহেভ, কথাবার্তার ধরন কেমন, কথাবার্তা বলছে, পোশাক পরিচ্ছদ, চুল, দাড়ি, টুপি, পরিষ্কার না অপরিষ্কার, সাজানো গুছানো না যা হোক করে চলে এসছে, এই সমস্তগুলো দেখা হয়। এবং যখন ভিতরে ডাকা হয়, তুমি প্রবেশ কী করে করছো, মনে রাখবে প্রথম প্রশ্ন আমি বলছি, একেবারে আমি ইন্টারনালের পরে বলবো, এক্সটার্নালটা আগে বলছি। বাইরেগুলো যেগুলো আমাদের সবার জন্য কমনটা আগে বলছি। তাহলে এই যে প্রথম ইন্টারভিউর জন্য আমাদের প্রস্তুত হবে, মাইন্ড ফ্রেশ করতে হবে, মনে করতে হবে আমি যে উত্তরটুকু দেব আমি সেটা সঠিকভাবে সুন্দর পন্থায়, এত জোরে নয় যে বিকট আওয়াজ হয়, এত আস্তে নয় যে আবার রিপিট করতে হয়, আরেকবার বলুন কি বললেন, এরকম যেন না হয়। পরিষ্কার, স্বাচ্ছন্দ্য, প্রাঞ্জল ভাষায় উত্তর দিতে হবে। যদি কোনো বিষয় না জানা থাকে, স্যার এটা আমার জানা নেই, কোনো বিষয় কখনোই তর্কে জড়ানো যাবে না। মনে করো যিনি ইন্টারভিউ নিচ্ছে, এরকম ঘটেছে অনেক সময়, এমন দেখা গেছে যিনি ইন্টারভিউ এক্সপার্ট যিনি আছেন তিনি ভুল বলছেন, এবং যে স্টুডেন্ট ইন্টারভিউ দিতে গেছে তিনি ওনার চাইতে আরও বেশি জ্ঞান রাখেন, পসিবল হতে পারে। তখন কিন্তু ভুল বললেও তার সঙ্গে কোনো প্রকারে কখনোই ইন্টারভিউয়ের সময় কখনোই তর্কে জড়ানো যাবে না, এটা মাথায় নিয়ে আসা আগে। কয়েকজন এমন জানা আছে যারা ইন্টারভিউ দিতে গেছে, খুব ভালো ইন্টারভিউ দিয়েছে, ভালো নলেজ আছে, কিন্তু কেবলমাত্র তর্কে জড়ানোর কারণে ওদেরকে কোয়ালিফাইড করা হয়নি। এই জন্য কখনোই ইন্টারভিউ হলে ভুল বলুক আর ঠিক বলুক, তার সঙ্গে তর্কে জড়ানো যাবে না। 2 নম্বর, যখনই হলে প্রবেশ করবে সালাম দিবে এবং জিজ্ঞাসা করবে আমি কি আসতে পারি, মে আই কাম, অনুমতি, হ্যাঁ আসুন, ইয়েস বলবে, তারপরে প্রবেশ করবে। ঘন্টা বেজে গেছে, তোমার নাম সিরিয়াল এসে গেছে, দরজা তুমি খুলেছো, খোলার পরেও তুমি নক করবে, যখন করবে জিজ্ঞাসা করবে স্যার আমি কি ভিতরে আসতে পারি, হয়তো কোনো ক্লার্কে তুমি ডাকছে যে আপনার নাম এসছে, তারপরেও দরজা খোলার পরে প্রথম প্রশ্ন হবে মে আই কাম ইন, স্যার আমি কি আসতে পারি, হাল তাসমাহুনি বিদ্দুখুল, আমি কি আসতে পারি। এই জিজ্ঞাসা করার পরে উনি বলবেন আসো বা আসুন, যা বলুন না কেন, তারপরে তোমরা প্রবেশ করবে। ক্লিয়ার? স্যার প্রথমে সালাম দেবো না প্রথমে জিজ্ঞেস করবো যে আসবো? সালাম দেবে, আসসালামু আলাইকুম বলবে, প্রথমে যে আসসালামু আলাইকুম বলবেন, বলার পরে বলবেন মে আই কাম ইন, স্যার আমি কি আসতে পারি, অনুমতি চাইবে। এটা ডিসিপ্লিন। অনুমতিবিহীন কারো অফিসে, কারো দপ্তরে প্রবেশ করা যায় না। তুমি একজন আগামী দিনের শিক্ষক, ছাত্র গড়ার তুমি কারিগর তৈরি হতে চলেছ, তাহলে তোমাকে ডিসিপ্লিন অবশ্যই শিখতে হবে। তুমি বাইরে থেকে ঢোকার সময় সালাম করবে এবং অনুমতি চাইবে, অনুমতি দেওয়ার পরে তারপরে প্রবেশ করবে। গেলে সামনে অনেকগুলো চেয়ার রাখা আছে, আবার একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, তো চেয়ারে বসার পূর্বেও তুমি অনুমতি চাইবে যে স্যার আমি কি চেয়ারে বসতে পারি। খুব ভালো করে দেখবে, ছোট জিনিস কিন্তু হলো, ছোট ছোট জিনিস। চেয়ারে বসার পূর্বে জিজ্ঞাসা করবে আমি কি চেয়ারে বসতে পারি, না প্লিজ সিট ডাউন, কথা বলতে পারি প্লিজ এনজয় ইউর সিট, যেমনই বলুক না কেন, তারপর তুমি চেয়ারে বসবে, তার আগে বসবে না।
অনুমতি ছাড়া ঢুকবে না, আর জিজ্ঞাসা না করে বসবে না। মনে করো ইন্টারভিউ দেওয়ার মাঝে তোমার পিপাসা রেখেছে আর তোমার সামনে পানি রাখা আছে, কি করবে তখন? পানি পান করে নেবে? জিজ্ঞেস করে পান করবো Yes. যদি দেখে। আগে জিজ্ঞাসা করতে হবে, স্যার আমি কি পানিটা ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি, পানিটা পান করতে পারি? সর্ব কাজে সম্মতি নিতে হবে। একটা কাজও মাথায় পুরো রাখবে, টোটাল ওর ভিতরে ইন্টারভিউ হলের একদম স্টার্ট থেকে একবারে এন্ড পর্যন্ত, এই টোটাল হলের ভিতরে আসা পর্যন্ত, ফিরে আসা, বাইরে আসা পর্যন্ত কোনো কাজ তাদের বিনা অনুমতিতে কোনো কাজ করবে না। তো বিনা অনুমতিতে আমরা প্রবেশ করব না, অনুমতি ছাড়া আমরা বসবো না, অনুমতি ছাড়া কোনো কাজ করব না, পানিও পান করবো না। 1 নাম্বার। 2 নাম্বার হলো, 3 নাম্বার, তোমার পকেটে অবশ্যই পেন থাকবে। পকেটে অবশ্যই কি থাকবে? খবরদার পেন ছাড়া যেন ইন্টারভিউ হলে যাবে না। উনি তো বললেন যে তুমি তোমার নামটা লেখো তো, বা কিছু লিখতে বললেন, স্যার প্লিজ গিভ মি ইউর পেন, ব্যাস হয়ে গেল। তুমি যে টিচার হবে, তোমাকে পেন নেই মানে তুমি কি টিচার হবে? কখনোই যেন ভালো সুন্দর একটা কলম তোমার পকেটে থাকবে। মেয়েরাও মেয়েদের কাছে পেন নেবে, পেনবিহীন যেন কেউ যাবে না, প্রত্যেকের কাছে পেন থাকবে। 2 নম্বর কথা, একটা কাগজ, সাদা কাগজও ছোট হলেও একটা কাগজও কাছে রাখবে। হয়তো প্রয়োজন পড়বে না, কিন্তু যদি প্রয়োজন পড়ে তখন তোমার কাগজে লিখতে বলতে পারে, একটা কাগজ ভাঁজ করে হোক, যেমন করে হোক, তোমার পকেটের মধ্যে থাকা দরকার। পেন থাকবে, কাগজ থাকবে, কখনো ভুলবে না। অ্যাডমিট যাওয়ার আগে বারবার দেখে নেবে অ্যাডমিট কার্ড যেন তোমার কাছে থাকে। স্যার ভুলে গেছি, সরি, মোবাইলে আছে, এসব করে চলবে না। অ্যাডমিট কার্ড তোমার কাছে থাকবে, একটা পেন থাকবে, একটা কাগজ তোমার কাছে থাকবে। কাগজ লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। তোমার পোশাক পরিচ্ছদ যেন পরিষ্কার পরিচ্ছন্ন প্রথম হয় এবং গুছানো হয়। আয়রন ছাড়া কোনো কাপড় পরে কেউ যাবে না, বিনা আয়রন করে কাপড় পরে কেউ যাবে না, ময়লা কেউ পরে যাবে না। পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর যেন একটা শিক্ষক বলে মানায়। লাল কাপড় পরে, এক ছেলে লাল কাপড় পরে চলে গেল, গেরুয়া পরে চলে গেল, একদম কাঁচা হলুদ পরে চলে গেল, এরকম বড় বড় বাঘের ছবি পরে চলে গেল। তুমি যে রুচিশীল তার প্রমাণ দিতে হবে তোমার পোশাকে। তুমি তোমার ছাত্রদের যে তৈরি করবে তাদের রুচিশীল বানাবে, এটা তোমার পোশাকের দ্বারাই, পোশাকের ঝলকে ফুটে উঠবে। কিছু মুখ দিয়ে তো বলবে না তোমাকে এরকম পোশাক কেন পরলে, বলবে না, কিন্তু তোমার পোশাক দেখে ধরে নেওয়া হবে তুমি কতটুকু রুচিশীল। গাড়ির নিজের কাপড়ে একবার নিজে পরে আছো কাপড়, কারো কারো কেউ কেউ মনে করলে এক কাজ করি আগেই পরে চলে যায়, মোটেই নয়, পাগড়ি পরার জায়গা ওটা নয়। কেউ গোল জামা, অনেক গোল জামা পা পর্যন্ত পরে ভিতরে লুঙ্গি পরে চলে গেল। আমার অভিজ্ঞতা বলছি, আমি যা বলছি তো মনে করো না যে স্যার এমনি বলছি, অভিজ্ঞতা বলছি। ভিতরে লুঙ্গি পরে গোল জামা পরে চলে গেল, কিচ্ছু বলবে না তোমাকে, একবারও বলবে না কেন পরে এসছো। তোমার সম্পর্কে ধারণা যা করা হয়ে গেল, যে তুমি কতটুকু রুচিশীল আর তুমি কি করতে পারবে, সমাজকে দিতে পারবে, সে বোঝা হয়ে গেল সবার। এই জন্য স্মার্ট হতে হবে, খুবই স্মার্টলি তোমাকে হ্যান্ডেলিং করতে হবে সবকিছু। মহাজ্ঞানী নিজেকে প্রকাশ করবে না, যতটুকু জিজ্ঞাসা করবে অতটুকু উত্তর দেবে। তো
তুমি মনে করছো আমি হাদিস পড়াই তাহলে বেশি করে বলি, এবং টু দ্য পয়েন্ট, যে বিষয়ে জিজ্ঞাসা করবে ওই বিষয়েই বলবে, কখনো প্রশ্নের বাইরে, পয়েন্টের বাইরে কখনোই যাবে না। বোঝা গেল? তাহলে তোমার পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রুচিশীল শালীন পোশাক হতে হবে, খুব টাইট। তারপরে তোমাকে পোশাক পরিচ্ছদ তোমার সুন্দর হতে হবে, শালীন পোশাক হতে হবে, এবং তোমাকে তোমার চুলও গোছানো, যদি মানে টুপি পরে থাকো তো আলহামদুলিল্লাহ, টুপি না পরে থাকো তাহলে মাথার যেন চুল সুন্দর করে আঁচড়ানো গোছানো থাকে, এবং দাড়ি ও সুন্দর করে থাকবে, একবারে সুন্দর তরিকায় সুন্দর করে গোছানো দাড়ি থাকবে, আঁচড়ানো পরিপাটি। এক কথায় তোমাকে তোমার পোশাক, তোমার দাড়ি, তোমার চুল, তোমার হাতের নখ অবশ্যই কেটে যাবে। সাবজেক্টের প্রশ্ন হতেও পারে নাও পারে, এও শুনে ফেলো। তোমার অ্যাডভান্স থাকবে আরবি বলে মাথা খারাপ করছো কে? নাইমুল মনি হয়, নাইমুল হক। না স্যার, না স্যার, আমি এই কথাটাই বলতে চাইছিলাম, এই দাড়ির ব্যাপারটা, এখন বুঝো, মানে আমি সাবজেক্টের কথা বলতে কথা বলছো চাইছিলাম। কেন? যে ধরুন যে তুমি ফেল করে গেলে, তুমি আমার কাছে ফেল, তুমি আজকে আমার কাছেই ফেল করে গেলে, ইন্টারভিউ বোর্ডে তুমি কি পাস করবে? আমি যখন বলেছি চুপ মানে চুপ থাকো, এটাই তোমার পরীক্ষা, তোমার প্রশ্ন আমি শুনবো, নিশ্চয়ই শুনবো। আমি যখন বলেছি শুনবো না শুনবো, ক্রস করবে না, কখনো ক্রস করবে না, এইটাই হচ্ছে বড়, আমি যে কথা বলেছি, কখনো ক্রস করবে না। ইন্টারভিউ স্যার না আমি এই বলতে চাইনি, এরকম না, একদম না, ক্রস নেই। ইন্টারভিউ এতে হয়তো ইচ্ছা করে ভুল বলবে, ইচ্ছা করে তোমার গা জ্বালানোর কথা বলবে, তো চিমটি কাটার কথা বলবে, তুমি কতটুকু সহনশীল, ধৈর্য ধার করতে পারো, ওটাও দেখাবো, ওটাও ইউটিউবের মধ্যে। এরকম হতে পারে অ্যাডভান্স আরবিক হোক, আর 9, 10 হোক, আর 5 to 8 হোক, হয়তো তার সাবজেক্টের বিষয়ে একটা কোশ্চেনও না হতে পারে, এটাও মেবি পসিবল, একটা কোশ্চেনও না হতে পারে, আবার কোশ্চেন হতে পারে। যেগুলো দেখা হবে, এই সমস্ত জিনিসগুলো দেখা, তারা তোমাকে দেখে বুঝে নেবে, তোমার বায়োগ্রাফি বুঝে নেবে তুমি কেমন। 4 জন থাকবে, কেউ হয়তো সাবজেক্ট দেখবে, কেউ তোমার বিহেভ দেখবে, কেউ তোমার পোশাক পরিচ্ছদ দেখবে, কেউ তোমার মানে কথা বলার ধরন দেখবে, হয়তো প্রশ্ন মুখ দিয়ে একজনই করলো, এটা ভালো করে বুঝতে হবে, যেগুলো ভালো করে বুঝে নাও। তো যতই তোমার রাগাক আর তোমার বিরুদ্ধে বলুক, কিছু বলুক, তোমাকে রাগলে হবে না, তোমাকে মাথা পুরো ঠান্ডা রাখবে, কুল হতে হবে। আমি অনুগ্রহ মানে তোমাকে মানে আবেদন করে বলছি আর কি, খবরদার যেন মাথা গরম করবে না আর ক্রস করবে না। এই ক্রস করাটা খুব মাইনাস পয়েন্ট, কোনো কথাই কেউ ক্রস করবে না, এবং যদি না জানা থাকে ডাইরেক্ট স্বীকার করে নেবে, স্যার এটা আমার জানা নেই। ভুল উত্তর দেবে না, ভুল প্রেজেন্টেশন করবে না। এমনকি তোমরা জানো সিভিল সার্ভিস, IAS IPS যেখানে, ওখানে এরকম আছে 5টা কোশ্চেন করেছে, 3টে বলে স্যার আমার জানা নেই, দুটো উত্তর দিতে পেরেছে, তাহলে কি মনে হয়? ফেল করে গেছে, কিন্তু ও পাস করে গেল, ও বলে স্যার আমার এটা জানা নেই। আবার এরকম হয়েছে 5টাই উত্তর দিয়েছে, এক জায়গায় একটু ক্রস করে ফেলেছে, ওকে ফেল করে দিয়েছে। এই জন্য আমাদের মেন জিনিস জানা দরকার, আমাদের বিহেভ, আমাদের কথাবার্তা, আমাদের পোশাক পরিচ্ছদ, আমাদের চুল দাড়ি সব কিছু, ওঠা বসা, যেন কোনো জায়গায়কে আঙুল তুলতে না পারে, এটা তোমাদের প্রথম অ্যাসিওর করতে হবে। এবং তোমাদের কাছে অবশ্যই পেনও থাকবে, কাগজও থাকবে, অ্যাডমিট কোনোভাবেই ভুলবে না, সঙ্গে থাকবে। এগুলো গেল। এবারে অনেক সময় দেখা যায় ওরা সাবজেক্টের বাইরে প্রশ্ন করলো, কেমন তুমি আজকে কত নম্বর বাসে এসছো? আরে তুমি যা বলবে সেটা ঠিক, কেউ কি জেনে বসে আছে তুমি কোন নম্বর বাসে এসছো?
এটা খুব ভালো করে জিজ্ঞাসা করবে। এগুলো আমি এসএসসির এমএসসির পরীক্ষায় ঘটেছে বলে বলছি। এগুলো এসএসসি এবং এমএসসির ইন্টারভিউতে এরকম ঘটনা ঘটেছে বলে আমি বলছি। তুমি এলে দুতলা এলে, কটা সিঁড়ি ভেঙে এলে হয়ে গেল। তাহলে তোমাকে এরকমও তৈরি হয়ে থাকতে হবে, কিন্তু কটা সিঁড়ি ভেঙে গেলে প্রশ্ন করতে পারে। আর এরকম প্রশ্ন বিগত দিনে হয়েছে, এমএসসিতেও হয়েছে। তুমি কটা সিঁড়ি ভেঙে এসছো, কত নম্বর বাসে এসছো, কি খেয়ে এসছো, কিভাবে এসছো, এরকম ধরনের প্রশ্ন হতেও পারে বা নাও পারে। কারণ কারণ হতে পারে, কারণ না হতে পারে, কিন্তু প্রিপারেশন নিয়ে থাকতে হবে। যেটা করবেন ওটাই রাখছি। এবারে হয়তো জিজ্ঞাসা করলো অ্যাডভান্স অ্যারাবিক হোক অ্যারাবিক হোক, আর থিওলজি পড়ো আরবি পড়ো, যাই পড়ো, আরবি শব্দ তো পড়তে সবাইকে নাকি? কোরআনও আরবিতে, হাদিসও আরবিতে, সব আরবিতে। তো আরবিতে কটা অক্ষর? একবার এসএসসি পরীক্ষায় 19 জনকে জিজ্ঞাসা করার মধ্যে একজন উত্তর দিতে পারে। পরপর 19 জনকে একই কোশ্চেন করা হয়েছে যে কটি অক্ষর, তার মধ্যে একজন উত্তর দিতে পেরেছে আর বাকি 18 জন দিতে পারেনি। কত সহজ কোশ্চেন। তোমরা হয়তো মনে করছো এই কীভাবে কি জন্ম দিতে গেছে করছো, তো জিজ্ঞাসা করলো আরবি কটা অক্ষর। সাবা মুআল্লাকার 7 জন কবির নাম বলো। এরকম যে কোনো সাধারণ কোশ্চেনের সিরিয়ার আরবি নাম কি? জর্ডানের আরবি নাম কি? তোমার সিলেবাসের মধ্যে নেই, কোথায় লেখা? এরকম কোশ্চেনও করা হতে পারে। তুমি কতটুকু দুনিয়ার খবর রাখো। মরক্কোর আরবি নাম কি? এরকম ধরনের কোশ্চেনও অনেক সময় তোমার হতে পারে। ইন্টারভিউয়ের জন্য, আমি আবার বলছি, ইন্টারভিউয়ের জন্য নির্দিষ্ট কোনো সিলেবাস নেই। এমন লিখে দিও তোমার সিলেবাসের, তোমার যা সিলেবাস আছে, তুমি ক্লাস 9-এ, 10-এ, 11-এ, 12-এ, বিএতে যেগুলো পড়েছো, এ সব তোমার ইন্টারভিউয়ের সিলেবাসের মধ্যে। 9-এর কোশ্চেনও করা হতে পারে, তোমার 10 থেকে কোশ্চেন করা হতে পারে। কোরআনের কটা সূরা, আরবিকে জিজ্ঞেস করা হতে পারে, থিওলজিকে জিজ্ঞেস করা হতে পারে। কোরআনের কটি সূরা, কটি আয়াত, কোন সূরা কমপ্লিট সূরা প্রথম অবতীর্ণ হয়েছিল, কোন সূরা? সূরা ফাতিহা। সূরা ফাতিহা। অথচ সূরা আলাকের কয়েকটি আয়াত অবতীর্ণ হয়েছিল, কিন্তু মুকাম্মাল সূরা হিসেবে প্রথম অবতীর্ণ হয়েছিল সূরা ফাতিহা। সূরা ফাতিহার আয়াত কটি? 7টি স্যার। 7টি। সবাই জানতে বেটা। বিসমিল্লাহ সূরা ফাতিহার মধ্যে না বাইরে? বাইরে। কেউ কেউ বলেছেন মধ্যে, কেউ কেউ বাইরে। Yes, কেউ বলেছেন মধ্যে, কেউ বলেছেন বাইরে, কিন্তু আসা হলো বাইরে। আর রহমান মানেও তো করুণাময়ী, আর রাহিম মানেও তো করুণাময়ী। দুটো একই মানে, দুটো শব্দ পরপর আর কি দরকার ছিল? আর দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে না নেই? আচ্ছা স্যার, কি পার্থক্য আছে? একটা হচ্ছে দুনিয়া আখেরাত আর একটা হচ্ছে শুধু দুনিয়া। এরকম ধরনের না, একটা মানে মুতলাক আর উল্টো হয়ে গেল। রহমানটা মানে হচ্ছে, রহমানটা হলো দুনিয়া আম, আর রাহিমটা হলো শুধু মুমিনদের জন্য, সেটা আখিরাতে। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আনসারের একটা ব্যাপার আছে। এরকম ধরনের ছোট ছোট কোশ্চেন যা তোমার ব্রেনে আসে না, আমরা ভাবিয়ে যাই, এরকম হঠাৎ করে অকস্মাৎ প্রশ্ন করে দেবে তোমাকে। এই জন্য ইন্টারভিউ হলো একটা আমার পুরো বিষয়। তোমাকে বলতে পারে যে আরিফ নাফসাকা বিল লুগা আল আরাবিয়্যা, থিওলজিকেও বলতে পারে, আরবিকেও বলতে পারে।
5 to 8ও বলতে পারে, 1 to 4এও বলতে পারে, 9 10এও বলতে পারে, 11 12এও বলতে পারে। যে তুমি তোমার পরিচয়টা আরবিতে দাও, এটা খুবই দরকার, এটা সবার জন্য। তোমার পরিচয় তুমি আরবিতে দাও, কিংবা বলতে পারে ইংলিশে তোমার পরিচয় দাও। তাহলে তোমাকে ইংলিশে তোমার পরিচয়, তোমার ফোন নাম্বার সহ, কোথায় পড়াশোনা করেছো, বর্তমানে কী করছো, তোমার নাম, তোমার পিতার নাম, তোমার গ্রামের নাম, কোন ডিস্ট্রিক্টে বাস করো, এই সমস্ত বিষয় নিজের একটা সংক্ষিপ্ত পরিচয় বাংলাতে, আরবিতে এবং ইংলিশে প্রত্যেকে নিজের পরিচয়টাকে একেবারে সাবলীল ভাষায় বলতে হবে, আটকে না যায়, চিন্তা করে না বলতে না হয়, বা মুখস্থ করে বলছে এরকম যেন মনে না হয়। সাবলীল ভাষায় তোমার আরবিতে পরিচয়, তোমার ইংলিশে পরিচয়, আর নিজের বাংলা ভাষায় পরিচয়। সাবলীল ভাষায়, প্রাঞ্জল ভাষায় তোমার নিজের পরিচয় দিতে হবে। আমি আজকে যে কথাগুলো বলছি কমন কথা বলছি সবার জন্য, 1 থেকে 12 পর্যন্ত কমন কথাগুলো বলছি, কমন যেগুলো দরকার। তাহলে তোমাকে নিজের পরিচয় ভালো করে জানতে হবে, একবার লিখে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে। এরকম হতে পারে, বলতে পারে বোর্ডে লিখে দেখাও, নাও বলতে পারে এরকম বলতে পারে। আর একটা বলি, আরবি বিশেষ করে যারা আরবিতে আছে তারা এবং ওরাও সবাই 1 থেকে 100 এক আদাদ আর মাদুদিতে কায়দা বললো 5টি বই লেখো আরবিতে, 13টি কলম, কি বললো 31টি বালিকা, 31 জন বালিকা, 103 জন শিক্ষক, 1000 বিশ্ববিদ্যালয়। তাহলে আদাদের কায়দা আর মাউদের কায়দা একদম মুখস্থ থাকা দরকার। 1 আর 2 তো আমরা জানি, মুওয়াফাকাত লিল মুযাক্কারি মুযাক্কার ওয়াল মুআন্নাসি মুআন্নাস। 3 থেকে 10 পর্যন্ত আল মুখালাফাত। আমরা আদাদের মধ্যে কি দেখি? মাদুদকে দেখি আমরা। ইনকানাল মাদুদু মুযাক্কারান ফায়াকুনুল আদাদু মুআন্নাসান, ওয়া ইনকানাল মাদুদু মুআন্নাসান ফায়াকুনুল আদাদু মুযাক্কারান, মুখালাফাত। ওয়া ইয়াকুনুল মাদুদু জামআন ওয়া মাকসুরান। তাহলে 5টি বই আরবি কি হবে? খামসাতু কুতুবিন। কেন? কিতাব মুযাক্কার না মুআন্নাস? কিতাব মুযাক্কার। তাই ওর আল কি এসছে? খামসাতু মুআন্নাস এসছে। আর কিতাব ওয়াহিদ, তাহলে মান কি হবে? জমা হবে, কুতুব হবে। আর মকসুর হবে, জের হবে। 3 থেকে 10 পর্যন্ত কি হবে? মুখালাফাত, আদাদ মাউদের মাঝখানে মাদুদ মুযাক্কার, মাদুদ কি হবে? জমা হবে, ইয়াকুন মাদুদ জামাআন ওয়া ইয়াকুনুল মাদুদ মাকসুরান। সিরাজুল লোকেরা ছিলাও, শুনে নাও, তোমরা শুনে নাও। 13টি মাদ্রাসা একবার জিজ্ঞাসা করা হয়েছিল এমএসসিতে। 13টি মাদ্রাসা, দুজন মুরাটি। হ্যাঁ, 13 মাদ্রাসাতান। 13 মাদ্রাসাতান। কি নিয়ম কি? 11 10 আর 11 তো কি 10 আর 11 নিয়ম কি? আল মুওয়াফাকাত, তাই না? কিন্তু 10 নয়, 11 12 13 থেকে 19 পর্যন্ত কি নিয়ম? উল্টো হবে স্যার। কি উল্টো হয় বলো? মুখালাফাত শুধু আরে দুটো যেটা জুস তো, 10 এর ঘর ওটা ঠিক থাকবে। দুটো জুস তো, এখন যদি একটা জুস ছিল আলাদা, ইয়েস স্যার, এখন তো দুটো জুস। ইয়েস স্যার। প্রথমটা মুখালাফাত হবে আর দ্বিতীয়টা একই হবে। মুওয়াফাকাত হবে। 10 এর ঘরটা আউয়ালু ইয়াকুনু মুখালাফান ওয়া ইয়াকুনুল জুজুল সানি মুওয়াফাকাতান ওয়া ইয়াকুনুল মা'দুদু মুওয়াফিক। মাউদ কি হবে? ওয়াহিদ নাসাব হবে। ওয়াহিদ মানসুব। ইয়াকুনু মুফরাদান ওয়া মানসুবান। তাহলে 13টি মাদ্রাসা আরবি কি হবে? 13 সালাসা মাদ্রাসা।
সাতান 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 সালাসা আশারতা মাদ্রা মাদ্রাসাতান। সাতান। তাই মনে রাখতে হবে যে এরকম ভাবে যত দেহাইয়া মানে ইশরুন সালাসুন এর একদম কি আছে, মিয়া কি আছে, আলফের কি আছে। 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল। আরবি বলো, কেবল আরবিতে জিজ্ঞাসা করা হবে না, থিওলজির ছেলেদেরকেও আরবি জিজ্ঞাসা করা হবে, কারণ 1 থেকে একেবারে MA পর্যন্ত কি পড়ে সবাই, বইগুলো কিসে পড়ে, কোন ভাষায় পড়ে? আরবিতে পড়ে। গ্রামার পড়লেও আরবিতে, তফসির পড়লেও আরবিতে, হাদিস আরবিতে, ফিকহ আরবিতে, আকায়েদ আরবিতে, উসুলে ফিকহ আরবিতে, সব আরবিতে। সুতরাং তুমি আরবিতে প্রশ্ন করে কথা বলতে পারো না, স্যার আমি থিওলজির, আমি আরবিকের নয়, এ কথা বলা যাবে না। এ কথা বলা যাবে না যে আমি আরবিকের নই। তোমার পরিচয় আর আদত মাউদের কায়দা পড়ে বসে আছে, মনে রেখে দাও। আমি একটা অ্যাডভান্স করে দিলাম। আদত মাউদের কায়দা অর্থাৎ এরকম 3টে বই, 5টা অমুক তমুক, যাকে থেকে 1940 সাল, 2024 সাল, 2025 সাল, আরবি বলো, এরকম ধরনের আদত মাউদের কায়দা জিজ্ঞাসা করা মানে একদম ধরে নাও পড়ে বসে আছে। একটা কোশ্চেনের উপরে হবে। এটা তোমাকে একেবারে কনফিডেন্ট হতে হবে, তোমাকে সঠিক নিয়ম জানতে হবে। তোমরা ভাবতে পারবে না, আমার পিএইচডির ইন্টারভিউ, পিএইচডির মানে মেন ইন্টারভিউ তোমার সাবমিট হয়ে গেছে। পিএইচডি ডিগ্রি দেওয়ার আগে যে ইন্টারভিউ হয়েছিল আমার, এটা আরবিতে মুনাকাশা বলে। আমার ইন্টারভিউ নিয়েছিলেন হায়দ্রাবাদের শরীফ সাহেব। পিএইচডি ইন্টারভিউর সঙ্গে আওয়াজ মাউদের কায়দার কী সম্পর্ক? দূর দূরের সম্পর্ক নাই। আর উনি জানেন যে আমি আলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াই। তারপরেও আমাকে উনি জিজ্ঞাসা করছেন যে আপনার হলো 13 থেকে 19 কায়দা বলুন। হ্যাঁ, এই জন্য আদত মাউদের কায়দাটাকে সবাই ভালো করে দেখে গেল, সবাই 1 থেকে একেবারে 12 পর্যন্ত। দ্বিতীয় কথা হলো তফসিরের যত বই আছে, যা তফসিরের যত কিতাব আছে, মুফাসসিরদের নাম, জন্ম মৃত্যু জিজ্ঞাসা করতেও পারে, নাও পারে, কোন বইয়ের লেখককে। তো 3 থেকে কি বলছিলাম, হ্যাঁ, কোন তফসিরের লেখককে। এরকম হাদিস শাস্ত্র, কোন হাদিসের কে লেখক, কোন কিতাবে, বুখারীর পুরো নাম কি, সহিহ কাকে বলে, সিয়াসিত্তার বই কিতাবের নামগুলো বলো। আরবি কবিতা, সাবা মোয়াল্লাকার যে কজন কবি আছে, এদের মধ্যে মুসলমান কে কে এবং এদের নামগুলো কি কি। এছাড়া আইয়ামে জাহেলিয়াত কাকে বলে, কোন পর্যন্ত আইয়ামে জাহেলিয়াত, ইসলামী দৌর কোথায় শুরু কোথায় শেষ, আব্বাসি পিরিয়ড, বনু উমাইয়া পিরিয়ড, কেন আব্বাসি পিরিয়ডকে আব্বাসি পিরিয়ড বলে। তোমার সবচেয়ে পছন্দনীয় একজন কবির নাম বলো, ওই কবির 4 লাইন বা 6 লাইন কবিতা শোনাও, এবং তোমার কাছে ওই কবি কেন পছন্দনীয়, রিজন কি। কেন আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার একজন পছন্দনীয় কবিতার না কবির নাম বলুন, আমি বললাম মুতানাব্বি। আমাকে বললেন মুতানাব্বি কেন পছন্দ, ও তো নবুয়তের দাবি করেছিল মিথ্যা। আমাকে রিজন বলতে হয়েছে, আমি এই কারণে পছন্দ করি। তো আমাকে বললেন 6 লাইন কবিতা শোনাও, আমি শোনালাম কবিতা 6 লাইন। তো তোমার একজন পছন্দ কবি তোমাকে ঠিক করতে হবে, সেই কবি অন্তত 2-4 লাইন 6 লাইন কবিতা মুখস্থ রাখতে হবে, এবং তুমি তাকে কেন পছন্দ করো সেটা বলতে হবে। ইসলামী ফিকহের মধ্যে মশহুর লোক কে আছেন, 4 জন শেষ করে আছেন।
এই 4 জন ফকির নাম। তারপরে ইমাম মোহাম্মদ, ইমাম আবু ইউসুফ, আরও যারা আছেন, ইমাম জুফার, এদের জন্ম মৃত্যু তারিখগুলো। সিত্তার যে মুহাদ্দিসিন, এদের জন্ম মৃত্যু তারিখগুলো। আব্বাসি পিরিয়ডের মেন যারা কবি আছেন, সাহিত্যিক আছে, এদের নাম, জন্ম তারিখ, মৃত্যু, এবং কার কি লাকাব, উপাধি। শায়রুল নীলকে কেন তাকে শায়রুল নীল বলা হয়, শায়রুল রসুলকে কেন বলা হয়, আধুনিক আরবি, ক্লাসিক্যাল আরবিক আর মডার্ন আরবির মধ্যে পার্থক্য কি, কোনটা আমাদের গৌরবীয়। এরকম ধরনের বিভিন্ন ধরনের এরকম ধরনের পড়তে হতে পারে। এছাড়া তোমার সাবজেক্টে যা তোমার সিলেবাসে আছে, এই পুরো সিলেবাসটা তোমার নলেজে কম বেশি থাকা দরকার। যে সিলেবাস তুমি পরীক্ষা দিয়ে এমএসসিতে পরীক্ষা দিয়ে যেটা, আর যেটা বিশেষ করে তুমি গ্র্যাজুয়েশন লেভেলে পড়েছো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে, 6টা সেমিস্টারে, কিংবা যে যেমনভাবে পড়েছো, যেমন পড়েছো, তো তোমার ওটা থাকা দরকার। 11-12 সিলেবাস তোমার সামনে থাকা দরকার। 9-10 সিলেবাস তোমার সামনে থাকা দরকার। আর যারা 5 to 8 পরীক্ষায় পাশ করেছো, তাদের সামনে 5 to 8ও থাকা দরকার তোমার সাবজেক্টের, অন্য নয়। ইতিহাস, ভূগোল, অঙ্ক দরকার নেই। তোমার সাবজেক্টের যেগুলো পড়ানো হয়, তোমার নলেজ থাকা দরকার, যে কী কী পড়ানো হয়, কেমন ধরনের পড়ানো হয়, ওটা তোমার মাইন্ডে থাকতে হবে। ছোট জিনিস যেমন ইলমে আরুজ কাকে বলে, ইলমে আরুজের দু একটা বিষয় জানা দরকার। 17টা যে তোমার আছে, 16টা তোমার হলো ইলমে আরুজের 16টা যে কি বলে, এগুলো জানা দরকার তোমার। এরকম ভাবে আরবি গ্রামার কাকে বলে, আরবি গ্রামের উৎস কি, এরকম ধরনের বিষয়গুলো তোমাদেরকে থাকতে হবে। তাহলে এখন থেকে তুমি মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের 8-9-এ যেগুলো পড়ানো হয় মাদ্রাসাতে, সেগুলো দেখবে। আর বিশেষ করে গ্র্যাজুয়েশন লেভেলে যেটা পড়ানো হয়, এটা অবশ্যই ভালো করে দেখবে। এগুলো তোমার সামনে থাকা দরকার। আলিমে যেগুলো পড়েছো, ফাজিলে যেগুলো পড়েছো, সেগুলো একটু করে নেবে। তাহলে মেন কবি যারা আছেন, সাহিত্যিক যারা আছেন, যেমন তহা হোসেন, তারপরে ওই যে আরবি যারা পড়েছো, রাবেতা কলমিয়া, মাদ্রাসা দেওয়ান, জমিয়ত বলো, এই যে সংঘ আছে, সাহিত্য সংঘ, এই সাহিত্য সংঘর প্রধানকে, কবে উৎপত্তি, কবে শুরু হয়েছিল, কবে বন্ধ হয়েছিল, কি বৈশিষ্ট্য, এগুলো একটু মাইন্ডে রাখবে। কাউকে জিজ্ঞাসা করলো অনুবাদ, তরজামা কাকে বলে, তো বলতে করতে পারে না, পারে তরজামা কাকে বলে, কোথাও তুমি সিরিয়াসে পাবে না, কোনো বইতে পাবে না, আর তুমি যা পড়েছো তার মধ্যে কোথাও লেখা নেই। তাহলে এরকম ছোট ছোট জিনিসও তোমাকে নলেজে থাকা দরকার। আর তার সঙ্গে সঙ্গে তোমার যে সিলেবাস, সাবজেক্টের উপরে তোমার কমান্ড থাকা দরকার। বলার সময় গ্যাংরা বেড়া বেশি, সাবলীলভাবে বলবে, না জানলে বা ভুলে গেছে, এই মুহূর্তে মনে আসছে না, সহজ উত্তর দিবে। এবং তোমাদের নিজস্ব পরিচয়, যেটা বলেছি আগে, পরিচয় কিন্তু ইংলিশে, আরবিতে সবাই ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, মোটামুটি প্রস্তুতি নাও। তারপরে আমরা সামিউলের সঙ্গে কথা হবে, কথা বলবো তোমার সঙ্গে, কথা বলে কীভাবে আমরা এগোবো। যারা আমার কাছে পড়েছো, গাইড নিয়েছো, তাদের একটা ব্যাপার। যারা নতুন গাইড পড়োনি আমার কাছে, কিন্তু কোচিং নিতে চাইছো ইন্টারভিউর জন্য, তাই জন্য আলাদা ব্যবস্থা করা, কী করা যাবে, সামিউল সেটা করে নেবে।
এই একটা বিষয়। দুটো বিষয় হলো। 3 নম্বর বিষয় হলো আমি দেখছি যারা 5 to 8 এর কী সিলেবাস দেয় বা কী আলোচনা করে বা দেখি ওই বিষয়টা আমি বলবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। স্যার না দেওয়া পর্যন্ত কি আমরা পূর্বে সিলেবাস অনুযায়ী পড়বো? পূর্বের সিলেবাস না, সব এমনি তো সব পড়তে হবে, পুরো পড়তে হবে। যা আছে তো ম্যাক্সিমাম সিলেবাস এর বাইরে কত দেবে, যেগুলো আছে ওগুলো পড়তে থাকো, কারণ এ তো ম্যাক্সিমাম দেওয়া আছে তোমাদের, তোমাদের সিলেবাসের ম্যাক্সিমামটাই এদের মধ্যে আছে, সেগুলো পড়ো, ওগুলো পড়ো। ছোটো ছোটো কোশ্চেন দেখতে থাকো, যেমন থিওলজি, থিওলজিকে আরবিতে কি বলে, থিওলজিকে বাংলায় কি বলে, বোঝা গেল? স্যার কত নাম্বারের পরীক্ষা হবে ওটা? কোনটা? ওই 5 to 8 এর ওই আমাদের যেটা 5 to 8 এর কত নাম্বারের হবে, কি সিলেবাস হবে, ওরা এখনো কিছুই বলেনি। ওই তোমাদের রেজাল্ট এতটুকু লিখেছে যে জানুয়ারি শেষ বা ফেব্রুয়ারি শুরু হতে পারে, ওটা মানে মেবি। স্যার আপনারা একটু চেষ্টা করেন যেন পরীক্ষা টরীক্ষা না হয়, একবারে যেন ইন্টারভিউ হয় স্যার। আমাদের চেষ্টায় তো কিছু হবে না, তবে আমি নিজে যাবো অবশ্য, আমি নিজে গিয়ে বলবো, সবাই মিলে একটু, হ্যাঁ আমার পক্ষ থেকে আমি একাই তো স্যার অল্প সিট স্যার, তারপরে এত বছর পর পরীক্ষা একটু বলেন যাতে করে সব ছেলে যেন পেয়ে যায়। সিট দেখাচ্ছে তো সব দেখাচ্ছে না, আরো বেশি সিট হওয়া দরকার, আরো বেশি খালি আছে, যা পাস করেছে সবাইকে নিয়ে নিলেও সিট খালি থাকবে। যদি এরকম মানে বদমাইশি না করে, তোমরা যত যাদেরকে পাস করিয়েছে 3000 পাস করিয়েছে, 3000 নাকি 2000 স্যার, 2110 জন টোটাল, ওই সব 2200 স্যার, 2210 জন। 1 to 4, 5 to 8, 9, 10, 11, 12 সব মিলে, অ্যারাবিক থিওলজি মিলে সব মিলে কত হবে? 2000 2210 সব মিলে অ্যারাবিক 9, 10, 5 to 8 সব মিলে সব মিলে স্যার 3900 39, তাই তো? 3900। জি 3900। আচ্ছা, আমি 4000 জন নিলাম, আমি 4 জন, 4000-এর চাইতেও সিট বেশি খালি আছে। যদি সদিচ্ছা তাকে মনে করে আমরা নেব, তাহলে তোমরা যারা পাস করবে সবাইকে নেওয়ার পরেও সিট খালি থাকবে। সেটা কতটুকু সদিচ্ছা আছে, কি করবে দেখা যাক, আমরা চেষ্টা করি। আমি ইনশাআল্লাহ আগামী সোমবার তুমি যাবো ইনশাআল্লাহ কমিশনে। আল্লাহ কবুল করুন স্যার আপনার। ঠিক আছে, তোমরা ভালো করে প্রস্তুতি নাও, ভালো করে পড়াশোনা করো, যখন হবে হবে তোমাদের করছিলাম স্যার। হ্যাঁ বলে ভাই, বলো। বলছি ইসলামিক থিওলজির আরবি কি আদ-দীনিয়াতুল ইসলামিয়া হবে? ইসলামিক থিওলজি আরবি নাম? ও আরবি আদ-দীনিয়া তো বলে, আল ইসলামিয়া তো বলে, আদ-দীনিয়া তো বলে, বললেও ঠিক, আল ইসলামিয়া তো বললেও ঠিক। দুটো একসঙ্গে বললে হবে না হুজুর? আদ-দীনিয়াতুল ইসলামিয়া? না না না, আদ-দীনিয়া কিসমুদ-দীনিয়া মানে ডিপার্টমেন্ট অফ ইসলামিক থিওলজি, অথবা কিসমুল ইসলামিয়া। কেউ কেউ আল্লাহু তো বলে, অনেক জায়গায় অন্য অন্য স্টেটে অন্য দেশে আল্লাহু তো ব্যবহার করে দেখেছি। তো আমাদের দেশে ইন্ডিয়াতে থিওলজির জন্য দুটো শব্দ ব্যবহার হয়, আদ-দীনিয়া অথবা আল ইসলামিয়া। ঠিক আছে ইনশাআল্লাহ, তোমরা কি বলতে চাও? হ্যালো ইনামুল না কি বলছো তখন পড়ো তুমি? ইনামুল না নিয়ামুল প্রশ্ন করছি তখন? জি 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 স্যার বলো। স্যার বলছি যখন আমাদের সাবজেক্টের কমপ্লিট নেম হচ্ছে ইসলামিক থিওলজি, ইসলামিক নামটাও আছে আবার থিওলজি নামটাও আছে, সেক্ষেত্রে নামটা কেমন হবে? ও ইসলামিক থিওলজি, আসলে ইসলামিক থিওলজি বলছে, কিন্তু অ্যাকচুয়ালি থিওলজির আগে ইসলামিয়া তুলেই দিয়েছিল, শুধু রেখে দাও। তো আমরা এখানে পশ্চিমবঙ্গে এরা ইসলামিক শব্দ তুলেই দিয়েছিল, শুধু থিওলজি লিখত। আমরা সেখানে এই বিষয়ে প্রশ্ন তুললাম যে ধর্মতত্ত্ব তো হিন্দু ধর্মতত্ত্ব, খ্রিস্টানদের ধর্মতত্ত্ব বিভিন্ন আছে, তাহলে ইসলামিক ধর্ম তো বুঝবো কি করে আমরা? সেই জন্য আমার এই শব্দটা অ্যাড করেছে। আল ইসলামিয়াত বললেই হয়ে যাবে, বা দিনিয়াত বললেই হয়ে যাবে।
যে আর দিনিয়াতুল ইসলামী একসঙ্গে ব্যবহার করে না। যদিও বা আমরা বাংলাতে বা ইংলিশে ইসলামিক থিওলজি বলছি, আরবি যখন এরা লেখে আমরা লিখি তখন আর দিনিয়াত কিংবা আল ইসলামিয়াত লেখা হয়, দুটো এক করে লেখা হয় না, ওই জন্য কোনো একটা বলবে। তাহলে তোমরা মোটামুটি যেভাবে বললাম প্রিপারেশন নাও, নিজের সাবজেক্ট ভালো করে পড়ো, এগুলো করো। পরবর্তীকালে আমাদের আবার কীভাবে আমরা বসবো, কখন কোন টাইম কী করবো না করবো, সামনে আমাদের আছে, ওই সঙ্গে কথা বলে নাও, ওই মধ্যে ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। সেই অনুযায়ী আমরা বলবো। বলছিলাম যে বলো, জোরে বলো, জোরে বলো। আপনি বলতে একটা কোশ্চেন করছিলাম যে স্যার যদি সিলেবাসটা চেঞ্জ হয় তাহলে কি বেসিক হতে পারে নাকি মাইনর কিছু চেঞ্জ হবে? হেডফোন থেকে খুলে দাও, কথা শোনা যাচ্ছে না, হেডফোন থেকে খুলে দিয়ে বলো। হ্যালো স্যার, এই হ্যাঁ স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, তোমার কথা কিন্তু ইয়ে করছে, ড্রপ হচ্ছে। স্যার বলছি যে যদি সিলেবাসটা চেঞ্জ হয় তাহলে কি খুব বেশি স্যার চেঞ্জ হবে নাকি স্যার অল্প কিছু চেঞ্জ হতে সে পারে? তো আমার কিছু নলেজে নাই, তোমরাই জানে, আমি তো কমিশনের কেউ নই। ওদের আমার যদি আমাকে ডাকে কাজের জন্য তাহলে আমি সেভাবে করে দেবো, যদি আমাকে না ডাকে, যাকে ডাকবে সে করবে, সেটা ওরাই জানে, কাকে ডাকবে কাকে ডাকবে না, কীভাবে করবে ওরাই জানে। তো যে সাবজেক্টটা আছে। আসসালামু আলাইকুম স্যার। একটা প্রশ্ন ছিল। বলো স্যার একটা প্রশ্ন ছিল। বলো বলো। বলছি স্যার আমাদের 9-10 এর থিওলজির মানে কাট আপটা কত গেছে বলতে পারা যাবে? ও তো আমাদের জানাইনি ওরা। জি স্যার। ওটা তো জানাইনি কাউকে। ও তাও মানে এদিক ওদিক একটু আপনি বলতেন একটু। এই বিষয়ে আমার নলেজে নাই, স্যার জানলে প্রশ্ন বলবো। ছিল আপনার কাছে। জি কামাল বলো। স্যার বলছিলাম আপনি বললেন স্যার যে ঢোকার সময় একটু জোরে বলো বাবু, একটু আপনি লাউডলি বললেন বলো। স্যার যে রুমে ঢোকার সময় অনুমতি নিয়ে ঢুকতে হবে, যা কিছু আছে সবই কিছু অনুমতি নিয়ে করতে হবে স্যার। আমি বলছি যে বেরোয়ার সময় গেটে সেটাকে কিছু বলে আসতে হবে স্যার, মেনে নিয়ে আসতে হবে? যতক্ষণ ওরা আমার না দ্বিতীয় বলবে, প্রশ্ন হলো স্যার, হ্যাঁ, যতক্ষণ ওরা না বলবে যে আপনি উঠে যান ততক্ষণ তুমি উঠবে না। স্যার প্রথম কথা, যতক্ষণ ওরা না বলবে যে আপনি যেতে পারেন বা আপনি যান, ততক্ষণ তুমি ওখান থেকে চেয়ার থেকে উঠবে না। স্যার এটা মাথায় রাখবে। তুমি মনে করছো হয়ে গেছে উঠে যাই, না উঠবে না, ওনারা বলবেন তারপরে উঠবে। স্যার গেটটা কি বন্ধ করতে হবে না এমনিতে? গেট বন্ধ করতে হবে অবশ্যই। হ্যাঁ, একটা কথা বলেছো, গেট বন্ধ করা। গেট বন্ধ করো তুমি কিভাবে, এটা দেখা বিষয়। ধাম করে বন্ধ করে দিলে আওয়াজ হয়ে গেল না, একেবারে আস্তে আস্তে ধীর মস্তিষ্ক বন্ধ, আওয়াজ না হয় কোনো। ধাম করে বন্ধ করলে, ধাম করে খুললে, এই দুটোই কিন্তু অফেন্স। স্যার আমার আরেকটি প্রশ্ন ছিল স্যার, যে স্যার ওনারা যখন বলবেন যে হয়ে গেছে চলে যাও, তাহলে কি ওনাদের কাছে আবার অনুমতি নিতে হবে যে আমি যাব? অবশ্যই অবশ্যই, সাথে আমি আসবো, অবশ্যই অনুমতি দিতে হবে। A to Z ওনাদের অনুমতি ছাড়া, যতক্ষণ তুমি দরজার বাইরে না আসছো, যতক্ষণ গেটের বাইরে না আসছো, ওনাদের অনুমতি ছাড়া কোনো কাজ হবে না। এটা শেষ কথা। স্যার আমার দ্বিতীয় প্রশ্নটা ছিল যে আমি বিএড করেছি স্যার, তো ইউনিভার্সিটির নাম আলাদা ছিল WBUTTPA, আর এখন হয়েছে বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি। তার জন্য কি আমাকে ডকুমেন্টস কিছু চেঞ্জ করতে হবে স্যার, না একটা লিখে নেওয়া ভালো যে এই যে নাম চেঞ্জ হয়েছে, দুটো একই জিনিস, লিখে লেখা ভালো। কারণ কেউ কেউ আছে তো মাথা মোটা, বোঝার চেষ্টা করে না। থ্যাংক ইউ স্যার। আর কিছু প্রোটোকল আছে? স্যার যারা 5 to 8 হোক বা 9, 10, 11, 12 হোক, যারা স্যার অ্যাপিয়ারিং এ অ্যাপ্লাই করেছিল, মানে বিএড অ্যাপিয়ারিং, ওদের ব্যাপারে স্যার কিছু জানা থাকবে বলে। ওদের তো আমি এখনো খবর পাইনি, ইনশাল্লাহ আমি ওটা কমিশনে গেলে জেনে আসবো। আমি নোট করে নিচ্ছি, আমি ওটা জেনে এসে বলবো, নেক্সট মিটিং আমি বলবো ইনশাল্লাহ। ঠিক আছে স্যার ইন্টারভিউ গ্রুপ চালু করেন। শব্দটা আবার বলো, কি বললে তুমি? ইন্টারভিউ। হ্যাঁ, ভিউ, হ্যাঁ চলো। হ্যাঁ, তার গ্রুপগুলো
চালু করলে ভালো হতো, আমাদের সুবিধা হতো। কি করলো তো? গ্রুপ চালু করলো, গ্রুপ চালু করা হয়েছে, গ্রুপ ওপেন করা হয়েছে। না, চালু আছে কিন্তু ওভাবে মানে যেভাবে চালু করতে হয় আপনার নিয়ে প্রশ্ন উত্তরগুলো দিয়ে সেভাবে, মানে যেগুলো আপনি বললেন হ্যাঁ প্রশ্ন উত্তরগুলো হ্যাঁ, এইগুলো মাইন্ডে রাখতে হবে। সাজেশন সবকিছু ভিত্তিক। লিখে লেখা সবকিছু লিখে লেখা সম্ভব? এই যে বললাম, আলোচনা করলাম, এটা বলে কিছু কিছু জিনিস, মেন জিনিস হ্যাঁ, এভাবে আলোচনাগুলো এগুলো এভাবে আলোচনা করার জন্য এত আলোচনা হচ্ছে, ভিডিও চলে যাবে তোমাদের পূর্বে। এই যে জি আলোচনা হলো সব ভিডিও ক্যামেরা করা হচ্ছে তোমাদের। এই যা আজকে তোমরা যা বললে, আমি যা বললাম, সব রেকর্ডেড, সব রেকর্ড করা হয়ে গেছে। জি এরকম এই সব ওটাই record। বলছিলাম মনে করো না যে তোমরা যা বলছো আমার রেকর্ড হচ্ছে না, সব রেকর্ড করা হচ্ছে। তোমরা যা বলছো তাও রেকর্ড, আমি যা বলছি সব রেকর্ড। এই রেকর্ডই তোমাদের গ্রুপে দেওয়া হবে। ওকে স্যার। স্যার গ্রুপের লিংকটা যদি আসসালামু আলাইকুম সালাম। স্যার, রেকর্ডিংটা কি পাওয়া যাবে? যাবে তো, গ্রুপে যাবে। স্যার বলছি 5 to 8 মেন এক্সামের জন্য আমরা তাহলে কি আগের ওই সিলেবাসটাই ফলো করব? আগে সিলেবাস পড়তে থাকো, আগে সিলেবাস পড়তে থাকো, তারপরে যখন চেঞ্জ হবে বা যা আসবে সেটা দেখা যাবে। এই মুহূর্তে এখন তোমরা যেটা আছে পড়তে থাকো। জি স্যার, জি ঠিক আছে। স্যার আপনার গ্রুপের ওই লিংকটা যদি শেয়ার করতেন। লিংক দেওয়া আছে তো, দেওয়া আছে, যা দেওয়া আছে নিয়ে নেবো, সামনে ফোন করে নিয়ে নেবো, গ্রুপে দেওয়া আছে। ও আমরা একটু ভায়া হয়ে। আচ্ছা আচ্ছা, তো তোমরা হ্যাঁ স্যার, ফোন করে নেবে, সামিউল নাম্বার দেওয়া আছে, নাম্বার ফোন করে নেবে, জয়েন করে নেবে। স্যার একটা প্রশ্ন ছিল, বলছি স্যার ইন্টারভিউ যখন মানে আমি ইন্টারভিউটা দেব, তো 4জন থাকবে, তার মধ্যে একজন তো অবশ্যই প্রশ্ন করবে আমার সঙ্গে, তো আমার আই কন্ট্যাক্টটা স্যার কিরকম থাকবে একটু বললে ভালো হতো। যিনি কোশ্চেন করবেন তার দিকে তুমি তাকাবে, ফুল তাকাবে, ফুল ফোকাস। যিনি কোশ্চেন করবেন তার দিকে তোমার ফুল ফোকাস থাকবে, মুখের দিকে তাকিয়ে উত্তর দেবে, মাথা নিচু করে উত্তর দেবে না। বডি ল্যাঙ্গুয়েজ একেবারে সোজা থাকবে, তাই তো? তুমি বলছো ভালো করে, সুন্দর করে, যেমন বসে একজন টিচার যেভাবে বসে, বেশি হাত নাড়াবে না। হাত খুব বেশি হাত নেড়ে আঙুল তুলে কথা বলবে না। এক কথায় দৃষ্টিকটু যা মনে হয় সে কাজ করবে না। ঠিক আছে। ওকে, ঠিক আছে, অল দ্য বেস্ট। ভালো করে প্রিপারেশন নাও, পড়াশোনা করো, দেখা যাক, আমরা চেষ্টা করি, আমাদের চ্যালেঞ্জ। তো যারা নতুন জয়েন করছো বা যা কিছু করছো, সামিলের সঙ্গে কন্ট্যাক্ট করবে, ও সময় ব্যবস্থা করে দেবে। আর কী সিস্টেম হবে না হবে সেগুলো সব বলবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভরাত্রি।